আরজি করের ঘটনা নিয়ে আমাদের সবাই শোকাহত। আমরা সবাই দ্রুত দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি কামনা করি। বিভিন্ন স্বাদের বাংলা গল্প শুনতে সাবস্ক্রাইব করুন অডিও বুক। আপনি শুনছেন শেষ খেলা। আগের পর্বে আপনি শুনেছেন কলকাতা শহরে বিখ্যাত ম্যাজিশিয়ান নাগুচি আসেন এবং তাকে আমন্ত্রণ করে আনেন কলকাতার এক বিখ্যাত ম্যাজিশিয়ান তথা হরিহর বাবুর বন্ধু পি পাকরাশি। এই খবর শুনে হরিহর বাবুর তার সাথে দেখা করার খুব ইচ্ছে হয়, কিন্তু পি পাকরাশি তার বাড়িতে হরিহর বাবুকে আমন্ত্রণ জানান না। এই রাগে হরিহর বাবু এক বিশাল ম্যাজিক শো এর আয়োজন করেন, যেখানে তিনি পি পাকরাশির থেকেও ভালো ম্যাজিক দেখাবেন বলেন। তারপর আপনি শুনছেন অডিও বুক। ধূমপান, মদ্যপান, তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকের গল্পটা আমরা যেখান থেকে সংগ্রহ করেছি সেখানে লেখকের নাম উল্লেখ করা নেই, তাই আমরা লেখকের নাম জানতে অপারগ। আপনারা যদি কেউ গল্পটি শুনে লেখকের নাম খুঁজে পান বা আপনাদের কারোর লেখকের নাম জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন। আজ অডিও বুকে আপনি শুনবেন শেষ খেলা। গল্প পাঠে ও প্রধান কিছু চরিত্রে সুদীপ। তাহলে শুরু করা যাক। রঙ্গমঞ্চের সামনে রঙিন পর্দা ক্রমে সরে যেতে লাগলো। বেজে উঠল নেপথ্য সঙ্গীত। উজ্জ্বল আলোয় ভরা স্টেজের ওপর আবির্ভূত হলেন ঐন্দ্রজালিক দাস। পরনে সিল্কের সবুজ জোব্বা ও সাদা চুস্ত, মাথায় পেখম তোলা আকাশ নীল পাগড়ি, পায়ে জরির নাগরা। হরিহর দাস লঘু পদে মঞ্চের মাঝখানে এসে দাঁড়ালেন, মাথা নুইয়ে অভিবাদন জানালেন দর্শকবৃন্দকে। হাত দুটি ছড়িয়ে দিলেন সামনে, আর চোখের নিমেষে শূন্য থেকে হাতের মুঠিতে বন্দি করে আনলেন দুটি সাদা ধবধবে পায়রা। পায়রা দুটি তিনি উড়িয়ে দিলেন। চটপট ডানার শব্দ তুলে তারা হলের ভেতর কয়েক পাক উড়ে কার্নিশে গিয়ে বসল। ব্যাস, আরম্ভ হয়ে গেল খেলা। আশ্চর্য, অকল্পনীয়, একটার পর একটা ম্যাজিক। কি চমৎকার দেখাবার কৌশল, কি অভিনব সব খেলা। দর্শকেরা তো তাদের যেন পলক পড়ছে না। মঞ্চের ওপর যেন এক রূপকথার জগৎ তৈরি হয়েছে। সবাই অবাক হয়ে ভাবছে, কে এই দাস? এতদিন তো এর নাম শুনিনি। বঙ্কুও খুব অবাক হয়ে গেছে। সে ফিসফিস করে বলাইকে বলল, ওহ, স্যার আজকে টপ। আমি তো অনেক কদিন ধরে স্যারকে দেখছি, এমন ফর্ম কখনো দেখিনি। দেখেছিস কি মুভমেন্ট, ও কি ডায়লগ, কেমন হাসি খুঁতি স্মার্ট। অথচ দুপুরে ওকে কিরকম নার্ভাস দেখাচ্ছিল বল। স্বভাব লাজুক হরিহরবাবুর মুখে যেন কথার ফুল ঝুড়ি ঝরছে। চতুর হস্তকৌশলের সঙ্গে সঙ্গে নিপুণ বাক্যস্রোত। কখনো কণ্ঠস্বর গম্ভীর, দর্শক রুদ্ধশ্বাস, আবার কখনো তার রসিকতায় সবাই ফেটে পড়ছে হাসিতে। যন্ত্রের মতো সহকারীরা কাজ করে চলেছে। সামনের সারিতেই বসেছিলেন পি পাকরাশি, তার কয়েকজন সাঙ্গপাঙ্গ সহ। তিনি চেয়ারে আধশোয়া অবস্থায় মৃদু তাচ্ছিল্যের হাসি হেসে খেলা দেখছিলেন। কখনো কখনো সঙ্গীদের বুঝিয়ে দিচ্ছিলেন কোনো খেলার কৌশল। দর্শকদের এত ঘন ঘন হাততালি তার মোটেই পছন্দ হচ্ছিল না। সঙ্গীদের বললেন, এসব খেলা তো সবাই দেখায়, হ্যাঁ? তবে তবে দেখাচ্ছে মন্দ না। দু একটা নতুন খেলা আছে বটে, তবে তেমন শক্ত কিছু নয়। দেখতে দেখতে 2.5 ঘন্টা যে কোথা দিয়ে কেটে গেল বোঝাই গেল না। হরিহরবাবু নাটকীয়ভাবে ঘোষণা করলেন, এবার আমার শেষ খেলা। মাইকে গম গম করে উঠল তার কণ্ঠস্বর। যে জাদুটি এখন আপনাদের সামনে দেখাবো, আমি চ্যালেঞ্জ করছি, শুধু ভারতবর্ষ নয়, দুনিয়ার অন্য যে কোনো জাদুকর এই খেলাটি দেখাতে পারবেন না। এর গুপ্ত রহস্য জানে শুধু এই ঐন্দ্রজালিক দাস। হরিহর দাস উদ্ধত ভঙ্গিতে সারা গৃহের দর্শকের ওপর একবার চোখ বোলালেন, তারপর সোজা চাইলেন পাকরাশির দিকে, যেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাকে। পাকরাশিরও ভ্রু কুঞ্চিত। বঙ্কুও বলাই একটা বড় কাঠের সিন্দুক ধরাধরি করে এনে স্টেজের মাঝখানে রাখল। আপনাদের থেকে যে কোনো 5 জন উঠে এসে এই সিন্দুকটা ভালো করে পরীক্ষা করুন।
হরিহরবাবু দর্শকদের উদ্দেশ্যে বললেন। পাকড়াশির এক সাঁকড়েদি প্রথমে টপ করে উঠে এলো স্টেজে, তারপর আরও 4 জন এলো। তারা সিন্দুকটা খুলে, বন্ধ করে, ঠুকে, টেনে নানাভাবে পরীক্ষা করলো। এবার আপনারা 5 জন ওই কোণে গিয়ে দাঁড়ান, আমি সিন্দুকের মধ্যে ঢুকব। তারপর আপনারা সিন্দুকের ডালা বন্ধ করে ওই তালাটা লাগাবেন। তারপর চাবি সঙ্গে নিয়ে ফিরে যাবেন নিজেদের আসনে। 8 মিনিট পর ফিরে এসে ডালা খুলে যা দেখবেন সবাইকে তা জানিয়ে দেবেন। বঙ্কু ও বলাই একখানা প্রকাণ্ড কালো চাদর নিয়ে স্টেজে ঢুকল। হরিহরবাবু তাদের হাত নেড়ে ইশারা করলেন, চলে যাও। বঙ্কুরা কেমন থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর চাদর সহ উইংসের পেছনে ফিরে গেল। হরিহরবাবু ধীর পদক্ষেপে এসে সিন্দুকের ভিতর দাঁড়ালেন, বসলেন, তারপর শুয়ে পড়লেন। তিনি নির্দেশ দিলেন, এবার বন্ধ করুন সিন্দুক। ডালা বন্ধ হলো, তালা লাগলো। চাবি পকেটে পুড়ে পাকড়াশির সাঁকড়েদ অন্যান্যদের সঙ্গে স্টেজ থেকে নেমে গেল। উজ্জ্বল আলোটা একটু কমে গেল, রহস্যময় নীল আলোয় ভরে গেল মঞ্চ। অবশ্য সবাই বেশ পরিষ্কার দেখতে পাচ্ছিল সিন্দুকটা। নেপথ্যে বেহালার মৃদু করুণ মূর্ছনা, অতগুলো মানুষ একেবারে নিস্তব্ধ। 8 মিনিট পরেই আবার সেই 5 জন দর্শক উঠে এলো স্টেজে। তালা খোলা হলো, সিন্দুকের ডালা খুলল। ঝুঁকে পড়ে তারা ভিতরে দেখল, তারপর কেমন জানি হতভম্বের মতো মুখ চাওয়াচাবি করতে লাগলো। কি ব্যাপার মশাই, কি দেখছেন, কি দেখছেন? চিৎকার উঠল দর্শকদের মধ্যে থেকে। 5 জনই হাত নেড়ে জানালো, নেই। মানে কি নেই? হ্যাঁ, কি নেই, কি নেই, কি নেই? আবার শোরগোল। নেই, কিছুই নেই, কেউ নেই, সিন্দুক খালি, জাদুকর অদৃশ্য। জাদুকর অদৃশ্য? কোথায় গেল জাদুকর? কোথায় কোথায়? সিন্দুক খাড়া করা হলো। সত্যিই তো, সিন্দুক ফাঁকা। অতগুলো লোক যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই। পাকড়াশিও সিধে হয়ে বসেছেন, মুখ গম্ভীর, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছেন। পাকড়াশির সাঁকড়েদ তখন খটখট করে কাঠের মেঝে ঠুকে ঠুকে পরীক্ষা করছে, কোনো গুপ্তপত্র আছে নাকি, গেল কোথা দিয়ে, কই কিছুই তো দেখতে পাচ্ছি না। করছেন কি, মেঝে গর্ত করবেন নাকি? হ্যাঁ, বাড়িওয়ালা ক্ষতিপূরণ আদায় করবে যে। হরিহরবাবুর গলা শুনে 5 জন পিছন ফিরে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠল। সহাস্যবদন হরিহরবাবু উইংসের পাশ থেকে বেরিয়ে স্টেজে ঢুকলেন। এবার আপনারা দয়া করে আসনে গিয়ে বসুন, আমি তো এসে পড়েছি, সুতরাং আর আপনাদের কষ্ট করে খোঁজাখুঁজির দরকার নেই। 5 জন বোকার মতো মুখ করে স্টেজ থেকে নেমে গেল। দপ করে জ্বলে উঠল স্টেজের আলো, আর হরিহরবাবু এগিয়ে গিয়ে স্টেজের সামনের দিকে দাঁড়ালেন। বিপুল করতালি ও হর্ষধ্বনিতে ফেটে পড়ল রঙ্গমঞ্চ। হরিহরবাবু বারবার মাথা নুইয়ে অভিবাদন গ্রহণ করলেন দর্শকদের, আর বিদ্রুপ মাখা হাসি মুখে তাকালেন চেয়ারে আড়ষ্ট খাড়া হয়ে বসে থাকা পাকড়াশির দিকে। পাকড়াশি যেন হতবুদ্ধি হয়ে চেয়ে আছেন। হরিহরবাবু হাত জোর করে নমস্কার জানালেন সবাইকে। তারপর ধীরে ধীরে বন্ধ হয়ে গেল মঞ্চের পর্দা। তাকে আড়াল করে দিল সবার দৃষ্টি থেকে। আরও পাক্কা 2 মিনিট ধরে চলল মুগ্ধ বিস্মিত দর্শকদের হাততালি ও উল্লাস। তারপর হুড়মুড় করে একদল লোক ছুটল স্টেজের দিকে, পর্দার পিছনে। তাদের মধ্যে অনেকেই খবরের কাগজের রিপোর্টার, বাকিরা বন্ধু বান্ধব ও কিছু মুগ্ধ দর্শক। ছবি চাই, দেখতে চাই, কিছু শুনতে চাই, অভিনন্দন জানাতে চাই। বঙ্কু আর বলাইরা তাড়াতাড়ি স্টেজের ওপর থেকে জিনিসপত্র গোছগাছ করে সরাচ্ছিল। সবাই তাদের এসে ধরল। হরিহরবাবু কোথায়? কি জানি, বোধহয় ভিতরে গেছেন। সবাই ভিতরে ছুটল, কিন্তু কই, কোথাও তো নেই। বঙ্কু বলল, তাহলে স্যার গ্রিন রুমে ঢুকেছেন পোশাক পাল্টাতে। এই তো দেখছি দরজাটা বন্ধ। শোয়ের আগে উনি এ ঘরেই রেস্ট নিয়েছেন, পোশাকও পরেছেন। বঙ্কু ডাকাডাকি শুরু করে দিল। স্যার, দরজায় করাঘাত করতে লাগলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই, কোনো উত্তর নেই। কি ব্যাপার? বঙ্কু ঘুরে বারান্দায় গিয়ে গড়াত লাগানো জানলা দিয়ে ঘরে উঁকি মারল। এ কি? হরিহরবাবু চেয়ারে বসে টেবিলে মাথা দিয়ে এলিয়ে পড়ে আছেন, হাত দুটো সামনের দিকে ছড়ানো, পরনে জাদুকরের পুরো পোশাক। বঙ্কু ডাকলো, স্যার, স্যার। কোনো সাড়া নেই। স্যার অজ্ঞান হয়ে গেলেন? বঙ্কু উদ্ভ্রান্তের মতো দৌড়ে এলো। ডাক্তার, একজন ডাক্তার চাই। বলাই, তুই ছুটে যা, ডাক্তারবাবুকে এক্ষুনি দেখে আন। আমি এক্ষুনি দরজাটা ভাঙছি।
আপনারা প্লিজ একটু আমার হেল্প করুন। বঙ্কুর আবেদনে সাড়া দিয়ে কয়েকজন তৎক্ষণাৎ দরজায় কাঁধ লাগিয়ে ঠেলতে শুরু করলো। পলকা দরজার খিলটা কয়েকবার ধাক্কা খেয়েই মড়মড় করে ভেঙে গেল। সবাই ভেতরে ঢুকে হরিহরবাবুকে ঘিরে দাঁড়ালো। সত্যিই তিনি অজ্ঞান হয়ে পড়েছেন। একজন এক গ্লাস জল এনে তার মাথায় ছিটোতে শুরু করলো। অল্পক্ষণ পরেই বলাইয়ের পিছনে হন্তদন্ত ডক্টর বোস ঘরে ঢুকলেন। তিনি হরিহরবাবুর হাতের নাড়ি ধরে পরীক্ষা করলেন, তারপর হতাশভাবে মাথা নাড়লেন। সরি, টু লেট, আর কিচ্ছু করবার নেই, হার্ট ফেল করেছেন। হাউ হাউ করে কেঁদে উঠল বঙ্কু। ডক্টর বোস মনোযোগ দিয়ে হরিহরবাবুর দেহের নানা জায়গা পরীক্ষা করতে করতে বললেন, আচ্ছা, কতক্ষণ আগে উনি ঘরে ঢুকেছেন? আপনারা আগে খেয়াল করেননি কেন? এই তো 5 মিনিট আগেই উনি শো শেষ করে এসে ঢুকলেন। বলাই বলল। হ্যাঁ, কি বললেন? মাত্র 5 মিনিট আগে? ইম্পসিবল। এতদিন ধরে আমি যদি কোনো ডাক্তারি বিদ্যা শিখে থাকি তাহলে বলতে বাধ্য হচ্ছি যে এই ভদ্রলোক অন্তত 2-3 ঘন্টা আগে মারা গেছেন। একটা হিঁচকি তুলে কান্না থেমে গেল। নিমেষে গোটা ঘরে নেমে এলো অথই নীরবতা। সবাই একেবারে বলছেন কি ডাক্তার? জল জ্যান্ত যে লোকটা দুর্দান্ত সব ম্যাজিক দেখিয়ে এলো 10 মিনিটও হয়নি, সে তাহলে কি? গা ছমছম করে উঠতে লাগলো সবাইকার। আচমকা ভিড় ঠাসা বিস্ফোরণ ঘটল। হো হো করে হাসতে হাসতে একেবারে সোজা হয়ে উঠে বসলেন, হ্যাঁ, স্বয়ং হরিহরবাবু। ছিটকে গেল সকলে, বঙ্কু। ডক্টর বোসের স্টেথোস্কোপ ঠং করে মাটিতে পড়ল। কি ইম্পসিবল ডাক্তারবাবু? হাসতে হাসতেই স্টেথোস্কোপটা কুড়িয়ে নিয়ে ডাক্তারের হাতে তুলে দিলেন হরিহরবাবু। তারপর আর মোড়া ভেঙে সোজা হয়ে দাঁড়ালেন। আপনাদের বিলিতি মেডিকেল সায়েন্স শিশু, বুঝলেন? প্রাচীন যোগ প্রাণায়ামের কথা শুনেছেন? অরিজিনাল ভারতীয় জিনিস, কোনো ভুজুং ভাজুং নয়। আদিকালে আমাদের দেশের মুনি ঋষিরা এই যোগ অভ্যাসের সাহায্যে প্রয়োজন মতো কয়েক মিনিট কি ঘন্টা তো কোন ছাড়, বছরের পর বছর নিষ্পন্দ হয়ে পড়ে থাকতেন পাহাড় পর্বতের গুহায়। তবে হ্যাঁ, একটু থেমে দরজার ফাঁক দিয়ে পাকড়াশির হাঁ হয়ে যাওয়া মুখটা দেখে নিলেন হরিহরবাবু। তার জন্য রীতিমতো সাধনা করতে হয়, ভেষজ দ্রব্যের সুলুক সন্ধান জানতে হয়, অন্যের চামচাগিরি করে আর জাপানি জাদুকরকে তেল মেরে হয় না। ইতিমধ্যে ফটোগ্রাফারদের ফ্ল্যাশ ঝলকাতে শুরু করেছে। একজন রিপোর্টার নোট লিখতে লিখতে বলল, স্যার, আপনার লাস্ট আইটেম মানে ওই বাক্সবন্দি খেলাটা? একদম না। তাকে থামিয়ে দিয়ে মুচকি হাসলেন হরিহরবাবু। ওটা তো ম্যাজিশিয়ানস সিক্রেট, অন্যদের জানার কথা নয়। আরে মশাই, ওই খেলাটাই তো একটা অন্য ফর্মে আমাদের নমস্য গ্রেট পিসি সরকারও দেখিয়েছেন। উনি বলতেন এটা হয় গণসম্মোহন করে। ধরে নিন তাই। আমার আসল খেলা হলো এইটাই। ইয়েস, দিস ইজ মাই লাস্ট অ্যান্ড বেস্ট ম্যাজিক। শেষ খেলা। তুমুল হাততালি আর সহস্র অভিনন্দনে ঘরটা ফেটে পড়ল। আপনি শুনছিলেন শেষ খেলা। নির্দেশনা নীলাঞ্জন, গল্প পাঠে ও প্রধান কিছু চরিত্রে সুদীপ, রিপোর্টার প্রত্যুষা, সূত্রধর আমি সুরঞ্জন, বঙ্কু চরিত্রে রূপ ও পার্শ্ব চরিত্রে অর্ঘ্য, রাজ, নীল। আবহাওয়া সঙ্গীত ও সাউন্ড ডিজাইন অডিও বুক প্রাইভেট লিমিটেড। প্রচ্ছদ সৌম্যদীপ। এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাই গল্পটা শোনার জন্যে। আগামী সপ্তাহে আবারও কোনো নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।